গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আব্বাস প্রত্যেকের নাম ধরে ধরে তারপর তাদের মুক্তি চেয়েছেন। কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। যে মুখে জুলাই অন্তরে নৌকার শীষ। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। রাজপথে অসমান তালে আমাদের আন্দোলন চলছে, আরো বেগবান হবে দিনের পর দিন। আমি বলে দেব কে কত কোটি টাকা নিয়েছে, কোন বাসা থেকে নিয়েছে। যদি জুলাই না হতো তাহলে আমরা সকলে মিলে এখনো পর্যন্ত ফিজিক্যাল বাদের জাতাকলে আমরা পিষ্ট হতে থাকতাম। জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে। কোনো আইনের দরকার নাই, সংবিধানের দরকার নাই, বিচারের দরকার নাই। রেডি একটা সেটআপ, সেটা হচ্ছে জুলাই জাদুঘর। সেটা শুরু করতেও গড়িমসি করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি না, আমরা যখন সকলে দাঁড়িয়ে বলার চেষ্টা করছি যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে, গণভোটের গণরায়ে বাস্তবায়ন করতে হবে, তার পূর্বের এই ছোট ছোট কাজগুলাই তো আমরা করতে পারছি না। কেন পারছি না? আমরা আমাদের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অগাস্টের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে পতন হয়েছিল, সেটার সাথে সাথে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদেরও পতন হয়েছিল। এবং এই বর্তমান পরিস্থিতিতে জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। এই ব্যতীত জুলাইকে অস্বীকার করার, অগ্রহণ করার আর কোনো লজিক আমার মতো সাধারণ মানুষের বোধগম্য হয় না। খালি টকশোতেই শুনি সে সিনিয়র সাংবাদিক, যখন জিজ্ঞেস করি কোথায় কাজ করেন বলে কোন বেকার, এই মুহূর্তে কোনো কাজ নেই। তো এই বেকার সাংবাদিকদের দেখবেন প্রচুর, তারা বলে যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলে কি ক্ষতি করছে, তাদের কেন বিচার হবে? হাসিনার বিচার হয়ে গেছে, আরও এই নেতাকর্মীদের বিচার টিচার হইলেই হয়। এবং এটা বলবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটাকে, বিচারটাকে ইটসেলফ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এই 24-এর বিচার যখন করা হয় তখন দেখবেন যে পরিকল্পিতভাবে এইটাকে সুইচ অফ করে দিয়ে 71-এ নিয়ে যায়। দেখবেন যে আগেও তো বিচার হয় নাই, আগেও তো অমুক দল এটা করে নাই। কোন দল পালাইছে? মুসলিম লীগ পালাইছিল 71 সালে। মুসলিম লীগের নেতারা সবাই দেশে ছিল না তখন, যারা শাসক গোষ্ঠী 71-এর। ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা ছিল, শেখ মুজিব তাকে জেলে মারছে। খানের সবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ইলেকশন করে এমপি হয়েছেন। মুসলিম লীগের অনেক নেতা এমপি হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতা ছিলেন। এই মানুষগুলো তো কেউ পালায় নাই। তো যারা পালায় নাই তাদের আবার বিচার করতে হবে কেন? তাদেরকে রাজনৈতিক প্রশ্নের মধ্য দিয়ে সে তো এই দেশে জনগণের কাছে গেছে। অতএব এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমাদের রিফিউট করতে হবে বিচারের যে সম্মতি তৈরি করার জায়গাতে, বারবার পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখবেন শুধু রাতের টকশোর গেস্ট দেখবেন 30, 35টা 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3 মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়। তো এই জায়গাতে হচ্ছে বিচারিক প্রশ্নের ব্যাপারে আমরা বারবার গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, আমরা অনুরোধ করব, যেটা আমরা বারবার বলেছি, যে একটা কংগ্রেসের মডেলে গণশুনানির আয়োজন করেন, যে সংসদ প্লাজাতে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং মানবাধিকার কর্মী আইনজীবীদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন, যেখানে জুলাইয়ের গল্প বলতে মানুষ যাবে, শহীদ পরিবার যাবে, সেখানে প্রত্যেক দিন শুনানি হবে, ঘন্টার পর ঘন্টা শুনানি হবে। এবং আওয়ামী লীগ কী জিনিস সেটা বিটিভিতে লাইভ সম্প্রচার করে টেলিভিশনগুলোতে বলতে হবে, বুঝাইতে হবে। আপনি পুরো জুলাইয়ের সময়গুলোতে দেখেন টেলিভিশনে অলমোস্ট জুলাইয়ের কোনো প্রোগ্রাম নাই। জুলাই শহীদদেরকে আপনারা কোনো টকশোতে, কোনো ইন্টারভিউতে দেখবেন না। এই যে এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না।
আমরা যারা গণমাধ্যমের চরিত্র বাংলাদেশে জানি, তাদের খতিয়ান আমলনামা জানি, তাদের মালিকানা সম্পর্কে জানি, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা জানি কোথায় কোন হোটেলে কোন কোন সাংবাদিক, টকশো হোস্ট, গেস্টরা মিলে একসাথে কোন কোন রাতে মিটিং করে, এগুলো আমরা জানি, আমাদের কাছে ছবিও আছে। অতএব এই কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। তাই আমরা অনুরোধ করব বিরোধী দলের নেতারা যারা আছেন এখানে, দয়া করে সংসদে এটা রেজ করবেন। আমরা কংগ্রেসের মডেলে গণশুনানি চাই, যেখানে 24-এর সকল স্টেক হোল্ডার, যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের বুলেট ঢুকেছে, সেই সন্তানের বাবার কান্না আমরা দেখতে চাই পাবলিকলি, মায়ের কান্না দেখতে চাই। যারা সিডিআই করে দেওয়ার আলোচনা করতেছে, শাওনদের এত দুঃসাহস কোত্থেকে হয়? কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই, অথচ দেখবেন এর ভিতরেও নাটকীয়ভাবে দেখবেন এইগুলোকে গণমাধ্যমে প্রত্যেকদিন টকশোতে আলোচনা। শাওনের কি কথা বলার অধিকার নাই? দেখবেন আমাদেরকে প্রশ্ন করে, আপনারাই তো জুলাই বলেছেন যে সবাই কথা বলতে পারবে, তাহলে শাওন কি কথা বলতে পারবে না? তার মতামত সে দিতে পারবে না? মানে গণহত্যার পক্ষে সম্মতি দেবার জন্য মত প্রকাশের স্বাধীনতা যে সাংবিধানিক অধিকার, সেইটা প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চেষ্টা করছে, কিন্তু আমরা ফ্যাসিবাদকে কালচারালি, পলিটিক্যালি, জুডিশিয়ালি ফেস করবার জন্য সাফিসিয়েন্টলি সেটা একমত হয়ে এই কাজগুলো করতে পারছি না। তো কালচারাল ফ্যাসিবাদের এই লড়াইটাকে অ্যাড্রেস না করে শুধুমাত্র বিচারিক ফ্যাসিবাদের মুখোমুখি হওয়া যাবে না। এটা কয়দিন পর দেখবেন আমার কালেকটিভ মেমোরি থেকে এটা হারিয়ে দেবার চেষ্টা চলছে। তাই সেই লড়াইটা আসেন সবাই মিলে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দলীয় জোটের নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, একদম পরিষ্কার কথা। এখানে আজকে দুইটা জিনিস বলছেন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের ইতিহাস না, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে, এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং ইস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদিকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসলে বিচার কার করবেন? মোদি আসলে দেশে, একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার। আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে, আমার মুখে এগুলো আনা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ।
আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলে দেয়, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্রদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবেন। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে, কত দিনে? এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যেই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিশেষ করে আপনার ভিজিট চায়না বা মালয়েশিয়া, এগুলি নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সর্বসম্মতিক্রমে আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া কি বলছে, যে ভারত আসে নাই। ভারত এটা হাসিনার তীর্থস্থান ছিল, আমাদের তীর্থস্থান না। আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা যাব। দেশের প্রয়োজনে যেখানে যেতে হয় সরকার সেখানেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। আপনি ইতিহাসের একজন নেতা হয়ে থাকেন, এটার আপনার ক্ষতি হওয়ার কিছু নাই। শুধু একটা জায়গায় আপনার অসুবিধা হতে পারে, যে আপনি প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া আমি কোনো জায়গায় আর কোনো সমস্যা দেখি না। ওটা নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় কোজোরের সাথে। বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আপনি এগুলি পাশ করে দেন। কারণ এগুলি যদি পাশ না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে পরিষ্কার ভাষায় প্রত্যেক বক্তা একটা কথা বলে গেছেন, যে আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না,
কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে, এবং অর্থনৈতিক অবস্থাও ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। আমি অনুরোধ করব, বেশি সময় ক্ষেপণ না করে, জনগণকে কষ্ট না দিয়ে, দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন, এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমাদের ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। এখন যে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধেও আপনি দেখছেন প্রত্যেক দিন ইউটিউবে কারা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেব কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। সুতরাং যারা আগের স্বামীর সাথে বেইমানি করবে না, আপনি হলেন দ্বিতীয় স্বামী, তারা প্রথম স্বামীর সাথে বেইমানি করবে না। আপনাকে সতর্ক থাকতে হবে, এবং আমরা যেটা চাই, পুরা জাতি যেটা চায়, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা না করলে আমরা আপনাকে বল প্রয়োগ করে এটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এখন এটা আপনার বলটা আপনার কোর্টেই, এটা আপনি কিভাবে করবেন এটা আপনার সিদ্ধান্ত নেন। অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, শিক্ষার পরিবেশ ঠিক নেই, স্বাস্থ্যসেবা ভঙ্গুর, চারিদিকে হাহাকার, গরিব মানুষেরা যাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। কিছু লোক আমাকে বলেছে আজকে একটা কথা বলার জন্য, সেটা হলো পেনশন। কত বড় অন্যায় কাজ! আপনি প্রধানমন্ত্রী হিসাবে গত 15 বছরে যে সমস্ত অফিসারদেরকে বের করে দেওয়া হয়েছে চাকরি থেকে অন্যায়ভাবে, তাদেরকে আপনি প্রমোশনও দিচ্ছেন, টাকাও দিচ্ছেন, কিন্তু একটা বিষয় আপনি দেখেন নাই, হাসিনার আমলে বা এর আগে যারা 100% পেনশন বিক্রি করে ঘরবাড়ি করেছে, আখের গুছাইছে, তাদেরকে পুনরায় 100% পেনশন দেওয়া হয়েছে।
এটা চরম অন্যায়। অথচ যারা 50% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়নি। যারা 100% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়েছে। যারা 50% বিক্রি করেছে তাদেরকে 50% দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব আপনি এই বিষয়টাও দেখেন, কারণ আমরা চাই মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গেছিল সেই নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। দুঃখজনকভাবে বর্তমান সরকার জুলাইয়ের মহাবিপ্লব এবং অঙ্গীকারের কথা ভুলে গিয়ে উল্টো রথে যাত্রা শুরু করেছেন। আজকের আলোচনা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা প্রবাহের মূল্যায়ন নয়, বরং একটি রাষ্ট্রের বৈধতা, গণতন্ত্রের ভিত্তি, সামাজিক চুক্তি এবং ন্যায় বিচারের প্রশ্নকে কেন্দ্র করে একটি জাতীয় আত্মসমালোচনা এবং ভবিষ্যৎ বিনির্মাণের প্রয়াস। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু মূলত তিনটি। একটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের সহিংসতা এবং প্রাণহানির ঘটনাবলীর বিচার। ইতিহাসে গণ অভ্যুত্থানগুলো সাধারণত কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য সংগঠিত হয়নি, এগুলো মূলত রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার দাবি বহন করে। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে সম্মিলিত অভিব্যক্তি আমরা প্রত্যক্ষ করেছি, তার নিম্নোক্ত বিষয়টি স্পষ্ট গণরায় নির্দেশ করে। সেগুলো হচ্ছে ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্র ক্ষমতার জবাবদিহিতা, স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকারের সুরক্ষা, গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার অবসান, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। কোনো আন্দোলনের প্রকৃত সাফল্য তার তাৎক্ষণিক রাজনৈতিক ফলাফলে নয়, বরং তার মূল্যবোধগুলো কতটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলো তার উপরে নির্ভর করে। সেই অর্থে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবে রূপ দিতে হলে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো নিতে হবে। সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন এবং কার্যকর করা, স্বাধীন, শক্তিশালী, কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন নাগরিক অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকারের সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার, সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতিষ্ঠা, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সংস্কৃতির স্থায়ী রূপ প্রদান, গণ আন্দোলন বা বিপ্লবের ইতিহাস পাঠ্যপুস্তক এবং সাংস্কৃতিক মাধ্যমে প্রতিফলন। গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রের বাধ্যবাধকতা। গণভোটের রায় জনগণের সার্বভৌম ইচ্ছার সাংবিধানিক এবং রাজনৈতিক প্রকাশ। সাধারণ অর্থে গণভোট বলতে সংবিধান সম্মত একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াকে বোঝায়, যেখানে জনগণ সরাসরি কোনো জাতীয় প্রশ্নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে। কিন্তু রাজনৈতিক দর্শন এবং গণতান্ত্রিক তত্ত্বে গণভোট আরও গভীর অর্থ বহন করে। যখন কোনো জাতি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি তোলে, তখন সেই ঐক্যবদ্ধ জনমত কার্যত একটি রাজনৈতিক গণরায়ের রূপ নেয়। গণতন্ত্রের মূল শক্তি সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং এর মূল শক্তি জনগণের সম্মতি। গণভোট সেই সম্মতির সবচেয়ে প্রত্যক্ষ এবং সুস্পষ্ট বহিঃপ্রকাশ। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্ন মূলত তিনটি মৌলিক নীতির সাথে সম্পৃক্ত। প্রথমত, গণতান্ত্রিক বৈধতা। রাষ্ট্রের নৈতিক বৈধতা জনগণের ইচ্ছা এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, সামাজিক আস্থা। যখন মানুষ বিশ্বাস করে যে তাদের মতামত বাস্তবে প্রতিফলিত হয়, তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রতি আস্থা বৃদ্ধি পায়। তৃতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা। জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্তকে সম্মান করা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সহনশীলতা তৈরি করে। গণতন্ত্রের প্রকৃত শক্তি নির্বাচন আয়োজনের মধ্যে নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান করার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিহিত। 2026 সালের যে গণভোটটি অনুষ্ঠিত হয়, সেটি ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। গণভোটে যে সমস্ত প্রশ্নে বাংলাদেশের নাগরিকদের মতামত গ্রহণ করা হয়েছিল, সেগুলো হচ্ছে: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেন কিনা। প্রশ্নগুলো ছিল: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে।
3 নম্বর ছিল সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 4 নম্বর ছিল জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেশের 68.59 অর্থাৎ 68.59% মানুষ এই হায়া ভোটে ভোট দিয়েছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই গণভোটের রায় বাংলাদেশের সরকার এবং সকল নাগরিকের জন্য অবশ্য পালনীয়। ক্ষমতার উৎস যে জনগণ, সেই জনগণের রায় এবং ম্যান্ডেট উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহিতা এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই গণহত্যার বিচার। সভ্য রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্র তার নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত নিশ্চিত করবে। আন্তর্জাতিক আইনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে দেয়ার ক্যান বি নো লাস্টিং পিস উইদাউট জাস্টিস। ন্যায় বিচার ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এখানে আমি আইনগত অনেকগুলো বিষয় আলোচনা করেছি যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সময়ের প্রয়োজনে, এগুলো একাডেমিক অনেকটা, সে কারণে আমি স্কিপ করে যাচ্ছি। আমি যেখান থেকে আবার পড়ছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস আপডেটেড প্রিন্সিপাল ফর কম্ব্যাটিং ইম্পিউনিটি। এইখানে কিছু কথা বলেছে যেগুলো ট্রানজিশনাল জাস্টিসের শর্ত হিসাবে ব্যবহৃত হয়। ট্রানজিশনাল জাস্টিসের শর্তগুলো হচ্ছে যে সত্য জানার অধিকার, 2 হচ্ছে বিচার পাওয়ার অধিকার, 3 হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 4 হচ্ছে পুনরাবৃত্তি অপরাধের রিকারেন্স প্রতিরোধের অধিকার। এগুলো ট্রানজিশনাল জাস্টিসের 4টি মৌলিক স্তম্ভ হিসাবে বিবেচিত। বাংলাদেশে আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি, যদি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করতে হয় এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আরও কিছু লিগ্যাল আসপেক্ট আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আমি যেটা বলছি যে বাংলাদেশে 2024 সালের বিপ্লব চলাকালে 1400 মানুষকে হত্যা, 25 থেকে 35 হাজার মানুষকে আহত করার মাধ্যমে দেশব্যাপী যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটিকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন বলে চিহ্নিত করে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করেছিল এবং তারা সুপারিশ করেছিল এটা উপযুক্ত আদালতে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করতে হবে। জুলাই আগস্টে সংগঠিত অপরাধের বাইরেও আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে বিপুল মানুষকে হত্যা, নির্যাতন এবং বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল, তার বিচার করাও রাষ্ট্রের এক অলঙ্ঘনীয় দায়বদ্ধতা। সুতরাং জুলাইয়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার সহ আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধের যে বিস্তর অভিযোগ ও প্রমাণ রয়েছে তার তদন্ত এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া বিচার অসম্পূর্ণ। শুধু বিচার করলেই হবে না, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া অপরাধের পুনঃসংগঠন বা রিকারেন্স রোধ করা অসম্ভব ব্যাপার। যে প্রতিষ্ঠানগুলো অপরাধ সংগঠিত হতে দিয়েছে কিংবা সহায়তা করেছে তাদেরও সংস্কার করতে হবে। যেমন নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কেন করতে হবে আলোচকরা এগুলো ডিটেইল বলবেন। গোয়েন্দা সংস্থার আইনি কাঠামোর সংস্কার করতে হবে। নির্যাতন বিরোধী কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গুম প্রতিরোধে আইন প্রণয়ন এবং গুমের বিচারে কার্যকরী আইনি কাঠামো তৈরি করতে হবে। সাক্ষী সুরক্ষার প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিজিটাল নজরদারি আইনের অপপ্রয়োগ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি, এনটিএমসি বলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বাংলাদেশের যত গুম হয়েছে প্রত্যেকটা গুমের মনিটরিং সার্ভেইলেন্স এই প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। নিখুঁতভাবে ব্যক্তিকে আইডেন্টিফাই করে তারপরে তাকে গুম করা হয়েছে, পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। এই এনটিএমসির আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। এগুলো আলোচকরা বিস্তারিত বলবেন। অপরাধ সংগঠনের পক্ষে বয়ান বা ন্যারেটিভ উৎপাদনকারী গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নির্ধারিত হয় সে তার ভুক্তভোগীদের সাথে কেমন আচরণ করে তার উপরে। তাই রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের শেষ পরিণতি সম্পর্কে অবহিতকরণ। আমরা জানি না কোথায় আছেন ইলিয়াস আলী, কোথায় আছে মুকাদ্দাস ওয়ালিউল্লাহ, এটা রাষ্ট্রের দায়িত্ব এই সম্পর্কে অবহিতকরণ। নিহতদের পরিবারকে স্বীকৃতি, আহতদের চিকিৎসা প্রদান,
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা, অপরাধ, অপরাধী, ভিকটিম ও বিচার সংক্রান্ত যাবতীয় তথ্যের সংরক্ষণ, এগুলো যাতে ইতিহাসে সংরক্ষিত থাকে, মানসিক স্বাস্থ্যসেবা, যারা ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তাদের মানসিক পুনর্বাসন বা স্বাস্থ্যসেবার ব্যবস্থা, ভিকটিমের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা। আমাদের করণীয় কি এখন? জুলাই অভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের জন্য প্রয়োজন 1 জুলাই সনদে বিঘোষিত প্রতিটি রাষ্ট্রীয় সংস্কার অবিলম্বে বাস্তবের উদ্যোগ গ্রহণ, ইনক্লুডিং কনস্টিটিউশনাল রিফর্ম। 2 গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কার্যকর বিচার নিশ্চিত করা এবং চলমান বিচার প্রক্রিয়া কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়া সম্পন্ন করা। 3 জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী সংবিধানে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন নিশ্চিতকরণ। 4 জুলাইয়ের ইতিহাস এবং আত্মত্যাগের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে সাহিত্য, পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা সহ সকল সাংস্কৃতিক মাধ্যমগুলোতে জুলাইয়ের কাহিনী তুলে ধরা। 5 জুলাই জাদুঘর অবিলম্বে চালু করা। 6 জুলাইয়ের শহীদ, আহত, ক্ষতিগ্রস্ত ও ভিকটিম পরিবারের যথাযথ স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান। 7 জুলাই বিপ্লবের আলামত, ডকুমেন্টস এবং ইতিহাস জাতীয় আর্কাইভে সংরক্ষণ করা। 8 বিচারে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা। 9 পলাতক আসামি ও সাজাপ্রাপ্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিদেশে পলাতক আসামিদের বহিঃসমর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করুন। ন্যায় বিচারের মূল দর্শন প্রতিশোধ নয়, সত্য প্রতিষ্ঠা, প্রতিহিংসা নয়, জবাবদিহিতা, বিভাজন নয়, জাতীয় সংহতি নিশ্চিতকরণ। ন্যায় বিচার কেবল অতীতের হিসাব চুকিয়ে দেয় না, ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি নৈতিক সীমানা নির্ধারণ করে দেয়। রাষ্ট্র যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তখন সে কেবল অপরাধীর বিচার করে না, সে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দেয় যে কোনো ক্ষমতাই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী প্রতিকারবিহীন নয়। এই নিবন্ধে প্রস্তাবিত বিষয়গুলো কার্যকর করার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশ ন্যায় বিচারের পক্ষে এবং যে অপরাধ সংগঠিত হয়েছে তা আর কখনো এই মাটিতে সংগঠিত হতে পারবে না, নেভার অ্যাগেইন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর করে বক্তব্য রেখেছেন বিষয়বস্তু নিয়ে, এবং আপনারা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 4 মাস যাবৎ এই গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন এবং সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করতে করতে অনেকে কিছুটা হলেও বিরক্ত বোধ করছেন, কিন্তু দুর্ভাগ্য যারা দীর্ঘ 17টি বছর এদেশের মানুষের অধিকারের প্রশ্ন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আন্দোলন সংগ্রাম করলেন, জুলাই অভ্যুত্থানে তারা নিজেরা অনেকেই সেই মাস্টার মাইন্ডেরও দাবি করেন, তো তারাই আজকে জুলাই গণ অভ্যুত্থান মানেন না। একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশে ছিলেন না, আপনি ভিডিও কলে মাঝে মাঝে আমাদের আন্দোলন দেখেছেন, আপনি আন্দোলন করেন নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু আন্দোলন করার সুযোগ পান নাই, তিনি ভিডিও কলে আন্দোলন দেখেছেন এবং দীর্ঘ 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে চমৎকারভাবে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যেই ভূমিকা রেখেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তাদের এই ইউটার্ন জাতির কাছে একটা বেইমানি হিসাবে চিহ্নিত হয়ে আছে। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন, কেননা তিনি এত সুন্দর করে সাবলীলভাবে জাতির সামনে উপস্থাপন করেন, এটা আমাদের দ্বারা শুনতে আমাদের খুবই বারবার তার বক্তব্য শুনি যে দেশ জাতির কল্যাণে তার যে চিন্তা, তার গবেষণা এবং তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে আজকে আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসছেন, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ছোট সময় যখন আমরা আমাদের থানা সদরে যেতাম, তো সুন্দর করে বড় একটা ব্যানার দেখতাম বিএনপির অফিসে, সেখানে লেখা বেগম খালেদা জিয়ার বড় একটা ছবি, লেখা জনগণ সকল ক্ষমতার উৎস, বেগম খালেদা জিয়া। বিএনপির স্লোগানই হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু সেই বিএনপি আজকে জনগণ ভোট দিল,
তারা বলতেছে না সংসদ সার্বভৌম। আরে ভাই, জনগণ ভোট দিছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে প্রতীকের উপরে ভোট, জাতীয় নির্বাচন। একই দিনে নির্বাচন, একই দিনে ব্যালটে, একই চিঠিতে আমন্ত্রণ জানালো, তারা একটা শপথ গ্রহণ করছে আর একটা শপথ নিবে না। এটা কি মামাবাড়ি আবদার? আজকে তো সাংবিধানিকভাবে তো এই সংসদই প্রশ্নবিদ্ধ হবে যদি শুধুমাত্র সংবিধান সংবিধান করা শুরু করেন আপনারা। সংবিধানে তো নির্বাচন ছিল না, ওই হিসাবে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। যদি সংবিধানের কথা বলেন, জুলাই আন্দোলন হয়েছে বলেই তো নির্বাচন হয়েছে। আজকে আপনারা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের উপর আবেদন, আপনারা দীর্ঘ যুগের পর যুগ এই জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন, সরকার গঠন করেছেন। 91 সালে যদি জামাত সমর্থন না দিত, বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে পারত না। 2001 সালে 4 দলীয় জোট যদি সরকার গঠন করছে, জামাত ইসলামী সাথে ছিল, সেই জামাত ইসলামীর আজকে গা দিয়া নাকি গন্ধ আসে। আজকে তারা নাকি যুদ্ধ অপরাধীর দল, আজকে স্বাধীনতা বিরোধী, তাদের নাকি আজকে ক্ষমা চাইতে হবে। ভাই, এই 17 বছর তো পাশে বৈশা বৈশা মিটিং করলেন, তখন কেন ক্ষমার কথা বললেন না? বেগম খালেদা জিয়ার সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পুরোটা সময় 18 দলীয় জোট, সমমনা জোট, 20 দলীয় জোট, যেই মঞ্চে খালেদা জিয়া ছিল সেই মঞ্চেই আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলিয়া হাসান মুজাহিদ, প্রত্যেকের নাম ধরে ধরে তারপর তাদের মুক্তি চেয়েছেন। আজকে আপনারা তাদের বক্তব্য দেওয়ার সময় বলেন যে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা তো আপনাদের উচিত। আপনাদের পিতারা তো যুদ্ধ অপরাধী ছিলেন। তারা মিনিমাম এই বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 10 জনের নাম বলতে পারবো যাদের পিতারা মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আজকে বাংলাদেশকে বিভক্তি বিভাজনের জন্য আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে সেই পথে আপনারা হাঁটবেন না। আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা স্বাধীনতার 55 বছর পরে বাংলাদেশে নতুন করে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, বিভক্তির রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিংসা, বিদ্বেষ, এগুলোকে আমরা কবর রচনা করতে চাই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আবার অনুরোধ করব, আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা যত দ্রুত বুঝতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা। আমরা জুলাই সনদ, গণভোটের রায় এই বাংলাদেশে বাস্তবায়ন করব এবং করেই ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা না বললে নয়, এখানে ফুয়াদ ভাই একটা বিষয় তুলেছেন। আজকে মিডিয়া ফ্যাসিস্টরা আজকে সক্রিয়। তারা আজকে ইনিয়ে বিনিয়ে জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজকে দুর্ভাগ্য, 4 মাসের মাথায় ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে বালের জুলাই। কোথায় যেন দেখলাম ভিডিওতে, জুলাইয়ের সেই ইয়াতে আমার ওয়ালের নিচে, যেই আমাদের গ্রাফিতির নিচে প্রস্রাব করছে। সেখানে আজকে বিএনপি কি করছে? তথ্যমন্ত্রীর কাজ কি? তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? আজকে জুলাইয়ের প্রশ্নবিদ্ধ করার জন্য টিভি চ্যানেলগুলোতে টকশোর নামে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে, এগুলো যদি বন্ধ না করে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আসলে তারা যেই সমস্ত জায়গাগুলো দখল করে আছে, তারা যেই সমস্ত জায়গাতে অবস্থান করে আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিতে হবে। আর রাজনীতি থেকে আর আওয়ামী লীগও বাংলাদেশে আসলেই যে ক্ষমতায় আসবেন এটা মনে করেন না। বিএনপি কিন্তু 19 বছর পর ক্ষমতায় গেছে। বাংলাদেশের জনগণ সাহস ভেঙে গেছে। হাসিনার মতো মানুষ সেই 4 তারিখেও মানুষ কল্পনা করে নাই হাসিনার পতন হবে, হাসিনার মৃত্যু ছাড়া। মানুষের সাহস ভেঙে গেছে। আওয়ামী লীগকে যখন পেরেছে, আপনাদের কেউ সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। তখন আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের আন্দোলনের একই সাথে 2টা উদ্দেশ্য ছিল। এক, আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি লাভ করা। 2, আওয়ামী লীগ যে কায়দায় শাসন করেছে সেই কায়দার শাসন থেকে বাংলাদেশ রাষ্ট্রটিকে মুক্ত করা। এবং সে কারণে
24-এর অভ্যুত্থানের আগেও বাংলাদেশে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন তারা সকলে রাষ্ট্র সংস্কারের আলাপে সম্মত হয়েছিলেন। সেই আলাপটা তখন বিএনপিও করেছিল, বর্তমান সরকারি দল। তারা তখন 31 দফার প্রসঙ্গ নিয়ে আসে, নানা দফার মধ্য দিয়ে তারাও জনগণকে এটা বুঝিয়েছিল যে আওয়ামী লীগের শাসন থেকে অবসান এবং আওয়ামী কায়দা কানুনের যে শাসন, অর্থাৎ একটা ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য তারা কাজ করছেন। আমরা সকলে মিলে 24-এর অভ্যুত্থানে আমরা সামিল হলাম। আমাদের কত ভাই জীবন দিলেন, কত মানুষ রক্ত ঝরালো, যার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি, সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে এবং সে সময় থেকেই তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষেও অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। আমরা দেখলাম সংসদের বক্তৃতায় তারা বলছেন যে গণভোটের 4টা প্রশ্নের 3.5টা তারা মানেন, আধাটা তারা মানেন না। আমরা তাদেরকে বলতে চাই, 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। এবং কোন আধাটা আপনারা মানবেন না, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। জুডিশিয়ারি সেখানে স্বাধীনভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে, বিচারপতি যারা নিয়োগ হবে, একটা ফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ হবে, সেটা আপনারা মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের নতুন একটা ফর্মুলা, যেখানে সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণ থাকবে সেই নিয়োগের সময়টাতে, সেটা আপনারা মানবেন না। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? অতএব আমরা সরকারের কাছে বারংবার আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে সংসদের মধ্যে আমরা সকলে আছি, সরকারি দল আছি, বিরোধী দল আছি, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই জুলাইয়ের মাসে আমরা সরকারের কাছে একটা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি জুলাই না হতো তাহলে আমরা সকলে মিলে এখনো পর্যন্ত ফিসিকালবাদের জাতাকলে আমরা পিষ্ট হতে থাকতাম। জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে, সে জুলাইয়ের বিপক্ষে নানা কলা কৌশলের মধ্য দিয়ে যারা অবস্থান নিতে চায়, অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে, নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে, টকশোতে এসে কথা বলে, এমনভাবে কথা বলে যেন বা তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। তারা জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে পিছিয়ে তোলার তারা চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ গণহত্যার যারা মদত দিয়েছে, যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা যখন মজলুম ছিলাম তখন জালিমদেরকে আমরা চিনেছি, এখন মজলুমরা আবার কেউ জালিম হয়ে যায় কিনা সেটাই আল্লাহ দেখতে চাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে একটা নির্বাচন হয়েছে, একই দিনে দুটো নির্বাচন হলো, একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম।
সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সব কিছু মেনে নিয়েছিলেন, এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা। সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে, জাতি চিনে ফেলছে। এখন আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ওখানে যা বলা হয় কার্যকরীতে তা লেখা হয়ে যায়, ইতিহাসের অংশ হয়ে যায়, যদি এটা এক্সপাঞ্জ না হয়ে থাকে। যেহেতু এই বক্তব্য এক্সপাঞ্জ হয়ে নাই, কাজেই এই আত্মস্বীকৃতিও রেকর্ড হয়ে থাকলো। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা বলেন এই 4টা প্রশ্ন আমিই বুঝি না, সাধারণ জনগণ বুঝে কিভাবে? আমার প্রশ্ন হলো 4টা প্রশ্ন যদি জনগণ না বুঝে, তাইলে 31টা বুঝে কিভাবে? চারটা তো ছোট 31টার চাইতে, তাইলে 31টা বুঝে নাই জনগণ। সুতরাং জনগণকে আপনারা মূর্খ বলছেন, মূর্খ। আমরা এখানেও নিন্দা জানাই। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার কারো কোনো অধিকার নেই। এই কাজটা তারা অবলীলায় করেছেন। দুঃখ লাগে, আগেই বলেছি 17.5 বছর তারাও তো মুসলিম ছিলেন, তাদেরও তো বহু লোক নিহত হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গিয়েছে। হ্যাঁ, এইটা ঠিক যে সবাই জেলে যায়নি। যারা জেলে যায়নি, গুলি খায়নি, পঙ্গু হয়নি, যাদের আপনজন কেউ শহীদ হয়নি, তারা শহীদ পরিবারের হাক আর বুঝতে পারবে না। আমরা দেখেছি 5 আগস্টের পর যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারের কাছে যাওয়ার, যারা এই প্রয়োজনটা উপলব্ধি করেছে তারা শহীদ পরিবারের কাছে গিয়েছে। আর কেউ কেউ তখন থেকেই নির্বাচনের দাবি তুলেছে। শহীদদের তাজা রক্ত তখনও ভাসছে, মায়ের চোখে তখনও পানি নয়, রক্ত ঝরছে। সেই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা না করে কিভাবে কিছু রাজনৈতিক দল তারা তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারল? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। যদি সে মূল্য থাকতো, তাহলে আগে দেশবাসীর পাশে দাঁড়াতো। নির্বাচন কার জন্যে? সরকার কার জন্যে? জনগণের জন্যে। সেই জনগণ ট্রমাটাইজড, আহত, দারুণ কষ্টে আছে। তাদের কষ্টে পাশে না দাঁড়িয়ে তখন সেই কাজ করা হয়েছে, আর আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম?
এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছেন। 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফরমাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, ব্যাটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্যে। আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? আমরা বেইমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথে সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরও বেগবান হবে দিনের পর দিন। বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তালার কাছে সাহায্য চাই, আগামীতেও যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন। এটা ঠিক, লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্যে মনে হয় তারা জীবনে আমাদেরকে কোনোদিন দেখেন নাই। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনেই যথেষ্ট। আমরা বলবো আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে, যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোনো অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফ্যাসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম 55 বছর এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই, অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে,
কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই জাতিকে দিতে চাই যে হে জাতি, আপনাদের রায়ের আমরা অপমান সহ্য করব না। আপনাদের রায়কে সম্মানিত করার জন্যে আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব, আপনাদের জন্য বিজয়ী হব, বাংলাদেশের জন্য বিজয়ী হব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে চাই। যুবকদের স্বপ্নের বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই।